নমস্কার। আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ইংরেজি পরীক্ষার সেই ট্রিকি ভার্বসগুলো নিয়ে কথা বলবো, যেগুলো প্রায়ই আমাদের নম্বর কমিয়ে দেয়। তো পরীক্ষার প্রস্তুতির জন্য আর দেরি না করে চলুন সরাসরি আলোচনায় ঝুঁকে পড়া যাক। আপনারা নিশ্চয়ই জানেন এই শ্যাল, উইল, ডেয়ার, নিড এই ভার্বগুলো অনেক সময়ই আমাদের কনফিউজ করে দেয়, তাই না? এগুলোকে আমি বলি পরীক্ষার ক্লাসিক পয়েন্ট চোর, কারণ জানেনই তো ছোট্ট একটা ভুলের জন্য পুরো নম্বরটাই কাটা যায়। তো চলুন আজের একটা পাকাপাকি সমাধান করে ফেলি। আমাদের আজকের লক্ষ্য কিন্তু একদম পরিষ্কার। পরীক্ষায় আত্মবিশ্বাসের সাথে উত্তর দেওয়ার জন্য যে নিয়মগুলো জানা দরকার সেগুলো একদম ঝালিয়ে নেওয়া। তাহলে আর কি, চলুন শুরু করা যাক। আচ্ছা, আমরা আমাদের আলোচনার প্রথম অংশে চলে এসেছি। দেখুন, যে কোনো কঠিন ভার্ব বুঝতে হলে আগে তার গোড়ার কথা জানতে হয়। তাই আমাদের প্রথমে তিনটি বেসিক ভার্বের প্রকারভেদ মানে টাইপস জানতে হবে। এগুলো হলো অক্সিলারি, ডিফেক্টিভ আর অ্যানোমালাস। চলুন এই বেসিকটা আগে ক্লিয়ার করে নিই। প্রথমে আসি অক্সিলিয়ারি ভার্বে। এর মানে কি? খুব সোজা। অক্সিলিয়ারি মানে হল হেল্পিং বা সহকারী, মানে যে ভার্ব মূল ভার্বকে সাহায্য করে। যেমন ধরুন, উদাহরণটা দেখুন, হি ইজ নোন। এখানে নোন হল মেইন ভার্ব আর ইজ তাকে সাহায্য করছে। ঠিক তেমনি আই অ্যাম রাইটিংয়ে অ্যাম সাহায্য করছে রাইটিংকে। সহজ, তাই না? এরপর আসছে ডিফেক্টিভ ভার্ব। ডিফেক্টিভ মানে কি? ত্রুটিপূর্ণ। এখন প্রশ্ন হলো, এর ত্রুটিটা কোথায়? দেখুন, একটা সাধারণ ভার্বের যেমন অনেকগুলো রূপ বা ফর্ম থাকে, এদের তেমনটা নেই। এদের রূপগুলো খুব সীমিত, মানে এদের পুরো পরিবারটা নেই, কয়েকজন সদস্যই আছে আর কি। যেমন মে, শ্যাল, উইল, মাস্ট, অট। আর ৩ নম্বরে আছে অ্যানোমালাস ভার্ব। অ্যানোমালাস মানে হলো ব্যতিক্রমী, মানে এরা কোনো নিয়মকানুন মানে না। এদের ফর্মগুলো নিজেদের ইচ্ছে মতো চলে, তাই এগুলোকে আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হয়। সবচেয়ে বড় উদাহরণ হলো বি ভার্ব। ভাবুন তো, এর কতগুলো রূপ! অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, কোনোটার সাথে কোনোটার মিল নেই। বেশ, এবার আমরা এমন তিনটি ভার্ব নিয়ে কথা বলবো যারা ইংরেজি ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয়: বি, হ্যাভ এবং ডু। এদেরকে বিগ থ্রি বলা যেতে পারে। আর এদের দ্বৈত ভূমিকার জন্য কিন্তু পরীক্ষায় প্রায় আমাদের গণ্ডগোল লেগে যায়। এই স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বি ভার্বের দুটো আলাদা পরিচয় তুলে ধরছে। দেখুন, একদিকে এটা ইজ বা ওয়াজ হিসেবে অন্য ভার্বকে সাহায্য করছে টেন্স বা ভয়েস বানাতে, আবার অন্যদিকে গড ইজ বা হি ইজ এ গুড বয়ের মতো বাক্যে ইজ নিজেই প্রধান ভার্ব, মানে মূল অর্থটা বহন করছে। ঠিক একই রকম ব্যাপার হ্যাভের ক্ষেত্রেও। যখন আমরা বলি আই হ্যাভ সিন দ্য ম্যান, তখন হ্যাভ এখানে সিনকে সাহায্য করছে পারফেক্ট টেন্স বানানোর জন্য। কিন্তু যখন বলি আই হ্যাভ আ পেন, তখন হ্যাভ মানে হলো আমার আছে, এটা নিজেই প্রধান ভার্ব। আবার আই হ্যাভ টু গোতে এটা বাধ্যবাধকতা বোঝাচ্ছে। ডুয়ের ব্যবহার আরও মজার। নেগেটিভ বা প্রশ্ন করার জন্য তো এটা সাহায্যকারী হিসেবে আসে, কিন্তু এর একটা বিশেষ ব্যবহার আছে যাকে বলে প্রোভার্ব। যেমন হি ওয়াক্স ফাস্টার দ্যান আই ডু। এখানে ডু মানে হলো ওয়াক। বারবার ওয়াক শব্দটা ব্যবহার না করে ডু বসিয়ে দেওয়া হলো। এটা কিন্তু গ্রামারের একটা খুব স্মার্ট ব্যবহার। তো চলুন এবার আমরা সেই কুখ্যাত জোড়ার দিকে যাই, শ্যাল এবং উইল। আমি নিশ্চিত এটা নিয়ে সবারই কম বেশি প্রশ্ন আছে। এটা পরীক্ষার একটা কমন ট্র্যাপ, তাই এই অংশটা খুব মনোযোগ দিয়ে দেখতে হবে। এই টেবিলটা দারুণভাবে মূল পার্থক্যটা দেখিয়ে দিচ্ছে। নিয়মটা খুব সোজা। সাধারণ ভবিষ্যৎ বোঝাতে ফার্স্ট পারসন মানে আই বা উইর সাথে শ্যাল আর বাকি সবার সাথে উইল। কিন্তু আসল টুইস্টটা হলো, যখন কোনো আদেশ, প্রতিজ্ঞা বা হুমকি বোঝানো হয় তখন নিয়মটা ঠিক উল্টে যায়। আই উইর সাথে উইল আর বাকি সবার সাথে শ্যাল। মনে রাখবেন, জোর দিলেই নিয়মটা উল্টে যায়। আর এই নিয়মটা মনে রাখার জন্য এই ইংরেজি ছড়াটা কিন্তু একটা দারুণ টুল। এর সারমর্ম হল, ফার্স্ট পারসনের সাথে শ্যাল শুধু ভবিষ্যৎ বোঝায় আর উইল দিয়ে প্রতিজ্ঞা বা হুমকি বোঝানো হয়। আর সেকেন্ড বা থার্ড পারসনের ক্ষেত্রে শ্যাল হুমকি বোঝায় আর উইল শুধু ভবিষ্যৎ। পরীক্ষার হলে এই লাইন দুটো মনে রাখলেই কাজ হয়ে যাবে।
প্রশ্ন করার সময়ও ব্যাপারটা একটু আলাদা। যখন শুধু জানতে চাওয়া হচ্ছে যে ভবিষ্যতে কি হবে, তখন একরকম নিয়ম। কিন্তু যখন প্রশ্নকর্তা শ্রোতার ইচ্ছা বা মতামত জানতে চায়, তখন শ্যাল আর উইলের ব্যবহার বদলে যায়। এই টেবিলটা একবার ভালো করে দেখে নিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চলুন এবার আরেকটা কনফিউজিং জোড়ার দিকে যাই, ক্যান বনাম মে। এদের মধ্যে পার্থক্যটা কি? একটা হলো ক্ষমতা আর অন্যটা হলো অনুমতি। চলুন নিয়মটা সহজ করে বুঝে নিই। দেখুন, এদের ব্যবহার কিন্তু বেশ আলাদা। ক্যান মূলত ক্ষমতা বা সামর্থ্য বোঝায়, হি ক্যান রান ফাস্ট, আর মে সাধারণত ফর্মাল বা আনুষ্ঠানিক অনুমতি চাইতে ব্যবহৃত হয়, মে আই কাম ইন। এছাড়াও কোনো কিছু ঘটার সম্ভাবনা বোঝাতেও মে বসে, যেমন ইট মে রেন। পরীক্ষার জন্য মূল টিপস হল ক্ষমতা মানে ক্যান আর ফর্মাল অনুমতি মানে মে। এতক্ষণ যা আলোচনা করলাম সেগুলো ছিল বেসিক। এবার আমরা কিছু প্রো লেভেল পয়েন্টে যাব। এই ভার্বগুলো ঠিকঠাক ব্যবহার করতে পারলে কিন্তু পরীক্ষায় অন্যদের চেয়ে কয়েক ধাপ এগিয়ে থাকা যায়। মাস্টের ব্যবহারটা বেশ জোরালো, তবে সবচেয়ে জরুরি যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হলো মাস্টের কোনো পাস্ট টেন্স ফর্ম নেই। তাহলে অতীতের কোনো নিশ্চিত ঘটনা কিভাবে বলবেন? তার জন্য ব্যবহার করতে হবে মাস্ট হ্যাভ। যেমন ইউ মাস্ট হ্যাভ ডান ইট, মানে এটা নিশ্চিত যে কাজটা অতীতে করা হয়েছিল। আচ্ছা, এবার সবচেয়ে পেঁচানো নিয়মটায় আসি, ডেয়ার এবং নিড। এখানকার মূল বিষয়টা হলো এস এবং টু কখন বসে আর কখন বসে না। ভালো করে খেয়াল করুন, যখন বাক্যটা হ্যাঁ সূচক তখন হি ডেয়ার্স টু বা হি নিডস টু হচ্ছে, কিন্তু বাক্যটা যেই না সূচক বা প্রশ্নবোধক হয়ে যাচ্ছে, অমনি এস আর টু দুটোই উধাও। হি ডেয়ার নট বা হি নিড নট, এটাই কিন্তু পরীক্ষার সবচেয়ে বড় ফাঁদ। অটের নিয়মটা তুলনায় অনেক সোজা, এর সাথে সবসময় টু বসবেই। এটা অনেকটা জোরের মতো, অট টু। কর্তব্য বা বাধ্যবাধকতা বোঝাতে এটা ব্যবহার করা হয়। আর এর পাস্ট টেন্স বোঝাতে হলে অট টু হ্যাভের সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। বেশ, আমরা প্রায় আলোচনার শেষের দিকে। এতক্ষণ যা যা শিখলাম, এবার সেটাকে একটু ঝালিয়ে নেওয়ার সময়। চলুন অর্জিত জ্ঞানটা একটু পরীক্ষা করে দেখা যাক। এখানে একটা ছোট্ট কুইজ। স্ক্রিনে 3টে বাক্য আসবে। আপনাদের কাজ হলো এগুলোর মধ্যে ভুলটা খুঁজে বের করা। তৈরি তো? এই হলো বাক্যগুলো। প্রথমটা, হি নিডস নট টু বি অ্যাংশিয়াস। দ্বিতীয়টা, আই ডেয়ারড নট টু লিভ দ্য রুম। আর 3 নম্বর, রমেশ ডেয়ার্স গো হোম। উত্তরটা ভাবার জন্য একটু সময় নিন। একটু আগেই কিন্তু আমরা নিয়মগুলো আলোচনা করেছি। তো এই হলো সঠিক উত্তর। প্রথম বাক্যে নিডস নট হবে না, হবে নিড নট। দ্বিতীয়টায় ডেয়ারড নট টু হবে না, ডেয়ার নটের পর টু বসে না। আর তৃতীয় হ্যাঁ সূচক বাক্যে ডেয়ার্সের পর একটা টু বসবে। আশা করি এই নিয়মগুলো এখন আপনাদের কাছে একদম পরিষ্কার। তাহলে এবার বলুন তো, গ্রামারের আর কোন ফাঁদ জয় করার জন্য আপনারা প্রস্তুত?